এদিক দিয়ে লোক নামবো অথবা আপনি আচ্ছা সেরকম আজকে সন্ধ্যায় আমি আপনাদেরকে আজকে বিচিত্রানুষ্ঠান এবং নাট্যানুষ্ঠান পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বে সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান, দ্বিতীয় পর্বে রয়েছে আব্দুল্লাহ আল মামুনের লেখা নাটক শুভসঙ্গীত ভাষণ। আসুন এবার আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু করি। অনুষ্ঠান শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন অমিতাভ গুহ। একটুকু কথা শুনি, একটুকু কথা শুনি, তাই নিয়ে জানে মনে রুচি মমতাল গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই যায় বেলা নুপুরের তাল গুনি, রুচি মমতাল গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোনে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোনে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রুচি মম ফাল গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। এবারে সমবেত কণ্ঠে আরও কিছু রবীন্দ্রসঙ্গীত শুনবেন। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করছেন বিলকিস বানু, মনিরা জামান, খেয়ালি হক, ইকবাল ইমদাদ, জুবায়ের আলী,
বাদল দাস, গিয়াসুল হুদা এবং ইকবাল ইমরান। শুরু হচ্ছে সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং অমিতাভ গুহ। আজি নাহি নাহি নিদ্রা আঁখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আঁখি পাতে, তোমার ভবন তলে হেরি প্রদীপ জলে, তোমার ভবন তলে হেরি প্রদীপ জলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড় হাতে, নাহি নাহি
এবং শিমুল জামান।
গীতাঞ্জলি, রিফাত, সারা, রিজওয়ান, সালেহীন, শাকির, মিথুন এবং আকাশ। নৃত্য পরিচালনায় ছিলেন মিনা হায়দার। তাল মামুনের লেখা নাটক সুবচন নির্বাসনে। সুবচন নির্বাসনে কথার মানেটা যেমন, নাটকের তাত্ত্বিক মূল কথাটাও তাই। আমাদের নাটকের সারমর্ম, জীবন ধর্মের ভেতর সুবচন কি সত্যি কাজে লাগে? সে প্রশ্নের জবাব, সে প্রশ্নের উত্তর আপনাদের কাছে। আসুন, শুরু হচ্ছে সুবচন নির্বাসনে। বাঙালি বেকার যুবককে হিরো বানিয়ে কমার্শিয়াল ফিল্ম বানাতে
তার আরো নৈতিক জোর পেয়েছিল। অবশ্য খোকন অনেক পরে টের পেয়েছে বাবার শেখানো আদর্শ তার 12 বাজিয়েছে। তাই সে অভিযুক্ত করছে তার বাবাকে। আসামির ছোট ছেলে তখন তুখো, ঝকঝকে তরুণ। জীবনের আক্রমণ থেকে আত্মরক্ষায় সে হাতে অস্ত্র তুলে নিয়েছে। পয়সাওয়ালা হয়েছে, কিন্তু সুখ পায়নি কখনো। কারণ বাবার আদর্শের অত্যাচার তার উপরেও হয়েছে। রক্তে রক্তে আদর্শ তত্ত্ব গিয়ে ওঠে, ফ্রাস্ট্রেশন বাসা বাঁধে। তাই সেও অভিযুক্ত করছে এই আদর্শবাদী পিতাকে। সে সুখী বৃদ্ধের কন্যা রানু। বাবার আদর্শ অভিযানে আরেকটি শিকার। বিয়ে হয়েছিল তার, আকর্ষণীয় স্বামীও পেয়েছিল, কিন্তু স্বামীকে সে সুখী করতে পারেনি, নিজেও সুখী হয়নি। কেন তার বুকেও ছিল বাবার শেখানো আদর্শ। আজ তারও নালিশ বাবার বিরুদ্ধে। এবার বিচার শুরু হবে। বিচারকের আসনে শুধু আমি নই, যে কেউ বসতে পারে। তার মানে বলতে চাই, আজকের আদালতে বিচারক কেবল আমি নই, আমার সঙ্গে আপনারা। প্রথম মামলার শিরোনাম ঘোষণা করছি, সততাই মহৎ গুণ। আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই বৃদ্ধ ভদ্রলোক আমার বাবা। আমি তার প্রথম সন্তান। তিনি আমাকে শিখিয়েছিলেন সততাই মহৎ গুণ। একে গুণ, তাতে আবার মহৎ, কাজে তার কথা ফেলতে পারিনি। সৎ হয়েছিলাম, সৎ থাকতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সৎ হয়ে বাঁচতে পারিনি। অথচ কি আশ্চর্য, যখন সময় ছিল তখন কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আসলে আমার জন্মদাতা আমাকে একটা ডাহা মিথ্যে কথা শিখিয়েছে। মিথ্যে শিখে আমি জীবনে আঘাত পেয়েছি বারবার। আমার জীবনের ব্যর্থতার জন্যে আমি দায়ী করছি এই ভদ্রলোক, যিনি আমার পিতা, যিনি আমার ঐতিহ্যের দাবিদার। আমি সারা জীবন ধরে যা সত্য বলে জেনেছি তাই শিখিয়েছি আমার সন্তানদের। যে সত্য জীবনে অচল, সে সত্য আসলে মিথ্যা, আমি প্রমাণ করব। ভাইয়া, তোর নাকি রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, শুধু হ্যাঁ? সেকেন্ড ডিভিশন। একটু বই খুলতে পারলেই ফার্স্ট ডিভিশন পেতাম। আমার ফার্স্ট ডিভিশনের দরকার নেই বাবা। আর তাছাড়া এই যে বইটাই খোলা, তোকে দিয়ে কখনো হতোই না। হলো না বলেই তো সেকেন্ড ডিভিশন। আমার ক্যালিবারের আরেকজনের হলো বলেই ফার্স্ট ডিভিশন। নিজের চেষ্টায় যা পেয়েছিস তার দাম অনেক বেশি। সেটা তোর কাছে আর বাবার কাছে। বলেছে তোমাকে সবার কাছে। এই যে খোকো, কিছু জরুরি কথা ছিল বাবা তোর সঙ্গে। বলো বাবা। আমার আয় তো জানিস, এমএটা পড়তে হলে তোকে যে একটা চাকরি করতে হয় বাবা। চাকরি না হয় করবো, আমার মতো কত ছেলেই তো পার্ট টাইম চাকরি করে লেখাপড়া করছে। কিন্তু একটা কথা বাবা, বুদ্ধিশুদ্ধি হওয়ার পর থেকেই তোমার মুখ থেকে একটা কথা বিরামহীন ভাবে শুনে আসছি, অভাব নেই। কেন তোমার অভাব, কেন নেই, কেন? তুমি আমাদের অনেক প্রশ্নের উত্তর শিখিয়েছ, কিন্তু এসবের উত্তর শিখাওনি।
পরীক্ষার প্রশ্নপত্র যদি বেচতে পারতাম তাহলে টাকার অভাব হতো না, তোদেরও কষ্ট হতো না। কিন্তু আমি সারা জীবন সৎ পথে থেকেছি। আমি চাই তোরাও তাই থাকবি, কষ্ট হোক, তবু জীবনটাকে পরিচ্ছন্ন রাখিস। সবাই যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সংসার চলবে কি করে বল? তা তো নিশ্চয়ই বাবা, নইলে সংসার চলছে কি করে? তুমি কিছু ভেবো না বাবা, চাকরি আমি একটা ঠিক জোগাড় করে দেবো। তোর জন্য তো আমার ভাবনা নেই, ভাবনা একটু তপনকে নিয়ে। ছোড়াটা তোর চেয়েও ব্রিলিয়েন্ট, শার্প। তবে আর ভাবছো কেন বাবা? সেই জন্যই তো ভাবনা। বড্ড স্পিডে চলে ছেলেটা। ওই স্পিড অ্যাকোমোডেট করবার মতো রাস্তা যদি আমরা না বানাতে পারি, তাহলে তো বন বাদার দিয়ে ছুটবে। লোকে বলবে বখাটে ছোকরা, হতাশ তরুণ। কেরানি কাজ জানে বলে, ভালোই করেছে। পরাণ মণ্ডল আমাকে বিজনেস শেখাচ্ছে। বিজনেসের জানে কি? এ বছর এ লাইনে আমি গত 20 বছর ধরে আছি। আমাকে বিজনেস শেখায়, জানে না বিজনেস কাহাকে বলে। কেরানি যেখানে এখন আসছে না, ওই এসে গেছে। বিজনেস কাহাকে বলে এবং কত প্রকার? বুদ্ধিমান ব্যক্তির হাতে এই সুদৃশ্য ব্রিফকেসকেই বিজনেস বলে, এবং এই ব্রিফকেস যে যত প্রকারে হস্তে ধারণ করতে পারে, বিজনেসও তত প্রকার। গুড। বিজনেস মানে আকৃতি কি? আকৃতি অনেকটা পৃথিবীর মতো, গোলাকার, কমলা লেবুর মতো, এই উপরে নিচে কিঞ্চিত চ্যাপ্টা। প্রকৃতি? পৃথিবীরই বরাবর, সর্বংসহা ধরিত্রী। গুড। অ্যানালাইজ করো। এই পৃথিবী যেমন তার অগণিত দুর্ভাগা সন্তানদের মধ্যে এই কে খেলো না খেলো তার কোনো তোয়াক্কা করে না, মফস্বলের মন্ত্রমুগ্ধ প্রেমিক ছোকরার মতো সূর্যের দিকে একদৃষ্টে তাকিয়ে স্লোলি এন্ড স্লোলি চক্কর লাগায়। এই বিজনেসম্যানও ঠিক তেমনি। এই তার মাল কে কিনলো না কিনলো এই তার খবর রাখে না, এই মালটা বিক্রি হলো কিনা সেটাই তার কাছে আসল। গুড। ভেরি। বুঝলেন কেরানি? স্যার, এই কেরানি সম্বোধনটা আমার একটু আপত্তি আছে স্যার। কেন? এ তো তোমার আপত্তি কেন? আপত্তি মানে স্যার, আমার এই বর্তমান বয়সটার জন্যই আপত্তি। মানে স্যার, এই যতদিন আপনার এই ওজনদার এই ব্রিফকেসটা বহন করবার শক্তি এই আমার এই ফিগারে আছে, ততদিন মিস্টার কেরানি বড় প্রেস্টিজে লাগে স্যার। ওকে ওকে, কিন্তু তুমি তো ভারী মুশকিলে ফেললে। তোমার পোস্টে একটা নাম থাকা চাই। তাছাড়া ওই চামচা নামটাও তো তোমার পছন্দ না। ওটা নেহায়তই শ্রুতি কটু স্যার। তাহলে আমার একটা সাজেশন আছে স্যার। বলো তাড়াতাড়ি। এই বাংলাদেশে এই একটা পোস্টের বড়ই ছড়াছড়ি। এই যেমন না চাইতেই পাওয়া যায়, এই তেমনি আবার পাওয়া মাত্র হাত ছেড়ে বাঁচা যায়। সংক্ষেপে বলো। আমি স্যার যে পোস্টের কথা বলছি, এই সেটা জন্মলগ্ন থেকে এতই সূক্ষ্ম হয়ে আছে যে এই আগে ভাগে কিছুটা ইলাস্ট্রেশন দিয়ে না রাখলে এ পরে আর বলার কিছু থাকে না। সংক্ষেপে বলো। স্যার ওএসডি। কি পোস্ট? ওএসডি মানে
দাতা এবং গ্রহীতা উভয়ের পক্ষেই সমান নিরাপদ। এই একেবারে স্যার এই সেফটি পিনের মতো স্যার। Who are you? আমার কাছে একটা চিঠি ছিল। চিঠি? প্রপার চ্যানেল প্লিজ। চিঠি বই তো নয়, তারপর চ্যানেল প্যানেল কি? অত সহজ ভাবে নেবেন না স্যার। এই শোনেননি এই আজকাল চিঠিতে অহরহ বোমাবাজি হচ্ছে। সর্বনাশ! এই চিঠি আপনি পড়বেন না স্যার। এই যে বোমার চেয়েও ভয়ঙ্কর। কি বলছেন আপনি? কেন চিঠি করবেন না? এটা আমার বাবার চিঠি, বাবা ওর বন্ধু। সেই জন্যই তো উনি পড়বেন না। আজকাল কোন বুদ্ধিমান লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চিঠি পড়ে নাকি? প্লিজ আপনি বলুন, আমার দায়িত্ব। ও আই সি, তুমি আমাদের খন্দকারের ছেলে পড়ছো? জি, এবার বিএ পাশ করেছি। গুড। বাবা আপনার কাছে পাঠিয়েছেন একটা চাকরির জন্য। চাকরির জন্য? নো, এটা তো ভালো কথা নয়। তোমাকে আরো পড়াশোনা করতে হবে। তুমি এমএ পাস করবে, পিএইচডি করবে। তুমি খন্দকারের ছেলে। Your father was a brilliant student. আমি চাই তুমি তোমার বাবাকেও ছাড়িয়ে আরো অনেক ওপরে উঠে যাও। অনেক অনেক অনেক। মানে আমি চাকরি নিচ্ছি পড়াশোনা করার জন্য। আমাদের আর্থিক অবস্থা তো ভালো নয়, তাই আমি যদি আমার নিজের খরচটা নিজেই বহন করতে পারি। না না, এটা তো ভালো কথা নয়। তোমার বাবার বোঝা উচিত দুটো কাজ কখনো একসঙ্গে হয় না। তোমাকে এখন পুরোপুরি পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে, যাকে বলে টোটাল ডিভোশন। তুমি তুমি বরং তোমার বাবাকে আসতে হবে, আমি তাকে সবকিছু বুঝিয়ে বলবো। আসতে পারো কেমন? হবে না, ওদের চিড়ে ভিজবে না। জি, আরে এ যে দেখছি একেবারে ভিজে না, কেডা কোনো শেপ নেই। কি বলছেন আপনি? আরে ভাইয়া, আমি আপনার বন্ধুর ছেলে। ওসবে আজকাল কাজ হয় না, হয় ক্যাশ ঢালো না হয় কাইন। আপনার উপদেশের জন্য ধন্যবাদ। এসব আমার দ্বারা হবে না। চাকরি আমি ভিক্ষে চাইতে আসিনি। আমার যোগ্যতা আছে কিনা যাচাই করে নিন, তারপর পাবার হলে আমি নিশ্চয়ই পাবো। সে একই কথা জীবনে বহুবার বহুবার বলেছিলাম। তারপর এই আস্তে আস্তে স্লোলি এন্ড স্লোলি সব কথা হাওয়া বেরিয়ে গেল। বুঝলেন, হাওয়া বেরিয়ে গেল। তারপর পথ ধরলাম, চাকরিটাও হয়ে গেল। ওভাবে চাকরি আমি নিতে পারবো না। হবে না, আপনার চাকরি কশিন কালেও হবে না। কেন হবে না? নিশ্চয়ই হবে। এখানেও তো হওয়ার কথা ছিল। এই চাকরি খালিও আছে। চাকরি খালি আছে, অথচ তিনি আমার বাবার বন্ধু। খুবই সম্ভব। বুঝতে পারছেন না এই মাঝখানে কেমন একটা দূরত্ব? দূরত্ব? হ্যাঁ, যাকে বলে ব্যবধান, সময়ের ব্যবধান, অনেক ঘটনার ফারাক। আপনার বাবা এই দিকে আর উনি সেই দিকে। আপনি বোধহয় জানেন না, আজ যে উনি এতটা উপরে উঠেছেন সেটা অনেকখানি সম্ভব আমার বাবার জন্য। বাবার সাহায্যে আজ উনি এত বড়, এত উঁচু। তার মানে আপনার বাবা উনার উপকার করেছিলেন? কি সাংঘাতিক! কেন সাংঘাতিক কেন? বাবা বলেন উপকারীর উপকার স্বীকার করাই তো মহত্ব। তার মানে আপনি বলতে চাইছেন এই উপকার করেছিলেন আপনার বাবা, এখন এনার শোধ দেবার পালা? হ্যাঁ, নীতির দিক থেকে ব্যাপারটা এখন তাই দাঁড়াচ্ছে। আরে ভাই, এখনো যে উনি আপনাকে বিপদে ফেলেননি সেই তো ঢের। জানেন না উপকারের শোধ হয় অপকারে? না,
গোপন নহে। বিধাতার কাছে কিছুই গোপন থাকে না, থাকতে পারে না। এই এই এত বড় সত্য কথাটা আজকাল অনেকেই অস্বীকার করতে চাইছে, কিন্তু তাই কি সম্ভব? সভ্যতার দৌরাত্ম্য আজ লাগাম ছেঁড়া ঘোড়ার মতো কেবল ছুটছে। বিধাতার অস্তিত্ব নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলা হচ্ছে। আর একটু করি বাবা। এ তো আর আমার মতো স্কুল মাস্টারের কথা নয়, এ রবীন্দ্রনাথের কথা। তার সময়ে পৃথিবীটা অনেক সহজ ছিল, তবুও তাকে এই কথা লিখতে হয়েছিল। করি বাবা। পড়। এ কোথায় বাবা? ও তো ভাইয়ার বন্ধু। এসো। আচ্ছা, এটা কোথায় রেখে বলো তো? তার আগে দয়া করে আমার একটা সালাম গ্রহণ করবে। মানে সালাম আলাইকুম। সে কি, আমি তোমার বাবার বয়সী না? মানে সে কথা যদি বলেন তাহলে আপনার কষ্ট একটু বেশি হবে। ক্রিকেটটা নষ্ট হয়ে গেছে। আমার বাবা আবার এখনো রেগুলার ফুটবল প্র্যাকটিস করেন। তো রেগুলারই করেন বুঝি? জি। তার তো নিশ্চয়ই বাজার থেকে ফুটবল কিনতে হয় না। কেন? বাহ, তোমার মতো একটা জলজ্যান্ত ফুটবল পায়ের কাছে থাকতে আমি ফুটবল কেন নয়, সকাল বিকাল তোমার উপর প্র্যাকটিস করলে তুমিও মানুষ হতে, আর তোমার বাবার ফিগারটাও ঠিক থাকতো। ইডিয়েট, ননসেন্স। মুরব্বীদের শ্রদ্ধা ভক্তি করতেও শেখনি, একটা সালাম দিতেও জানো না। ও তাই বলো? ওসব ভঙ্গি সমস্যা আদব সালামের যুগ তো কবে শেষ হয়ে গেছে। কে কে বলেছে তোমাকে? মিষ্টি কিসে? আমি একটা চাকরি পেয়েছি। সেজন্য মিষ্টি কেন? তুমি লেখাপড়া করেছো, পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, চাকরি তো তুমি পাবে। আমি ঠিক পাঁচটা সেজন্য চাকরি পাইনি। আমার কেসটা একটু অন্য। কিরকম? যেখানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাওয়া কিনে খালি পানি পেল না, সেখানে আমি থার্ড ডিভিশন পেয়ে ঠিক কুলি পৌঁছে গেলাম। চাকরির বাজারে আজকাল কেউ একাডেমিক কোয়ালিফিকেশন কনসিডারই করে না। তবে কি এক্সপেরিয়েন্স? হ্যাঁ, এক্সপেরিয়েন্স। তবে যে লাইনে চাকরি সে লাইনে একটু অন্য লাইনে, ওই মানে একটু লেনদেনের ব্যাপারে। তুমি কি বরাবরই এইরকম? জি। না না, বলো তুমি কবে থেকে এরকম? তোমার মতো একটা নষ্ট চরিত্রের ছেলের সঙ্গে আমার খোকনের বন্ধুত্ব কতদিনের? বলো বলো। দাঁড়াও, তার আগে তোমার ওই বিষের হাড়ির একটা ব্যবস্থা করে আসি। ওটাকে নর্দমায় না ফেলা পর্যন্ত। রানু রানু রানু। রে বাবা, পুরো তো খেপলো কেন? বড় ইন্টারেস্টিং ক্যারেক্টার তো। কি এখনো দাঁড়িয়ে আছেন? কেন? দেখেন, বাবাকে আমি জীবনে এত রাখতে কখনো দিই। তুমি এসে পড়বেন, আপনি চলে যান। তুমি আমাকে খেয়ে ফেলবে। দেখুন, আমার বাবার সম্পর্কে কোনো আজে বাজে উক্তি করবেন না। মানুষ কি মানুষ খায়? কোনদিন খেয়েছে না খেতে পায়, দেখেছেন কোনো নাকি শুনেছেন কোথাও? আপনি কেন বাবার সম্পর্কে এমন কথা বললেন? আপনি ভাইয়ের বন্ধু কি শত্রু তা আমি কিছুই জানি না, কিন্তু আপনাকে বলতে হবে আপনি কেন বাজে কথা বললেন। কি মুশকিল, কি গেরো রে বাবা। এই যে খোকন, তুই এসে পড়েছিস, আমি একটু বাঁচা ভাই। কি ব্যাপার, কি কতক্ষণ? ভাইয়া, তোর বন্ধু বাবাকে অপমান করেছে। লাউ ঠেলা, আমি অপমান করলাম তখন? উল্টো উনি তো আমাকে। তুই বাড়ি বয়ে এসে শুধু একটা খবরের জন্য। তুই সেকেন্ড ডিভিশন পেয়েছিস, চাকরিটা পাস করবি। আমি থার্ড ডিভিশন পেয়েছি, চাকরিটা পেয়েছি। তুই জাস্ট এ মিনিট, বন্ধু হিসেবে একটা কথা বলি। তুই যে লাইনের চাকরির চেষ্টা করছিস, সে লাইনের চাকরি কোনোদিন তুই পাবি না। আমার কাছে আছিস, চাকরি পাওয়ার টেকনিকগুলো সব তোকে শিখিয়ে দিই। ওকে, চলি রে। কোথায় রাস্কেলটা? কোথায়? চলে গেছে বাবা। বেঁচে গেল। ছি 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 ছি, একটা নর্দমার কীটের সঙ্গে আমার ছেলের বন্ধুত্ব হয় কি করে? কি করে হয়? তার আগে, আচ্ছা বাবা, অনেক ভালো রেজাল্ট করেও যে চাকরিটা আমি পেলাম না,
অ্যাপ্রেজাল করে সেই চাকরিটা আরেকজন পায় কি করে? ও কি করে পায় বাবা? যে পেয়েছে তার নিশ্চয়ই এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমি যত জানি যে চাকরি পেয়েছে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। তাহলে খোকন সাবধান, ফট করে আবার খারাপ কিছু ভাববার দরকার নেই। খারাপ ভাবতে আমি চাই না বাবা, কিন্তু আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে ভাইয়া? তোর বন্ধু চাকরি পেলো বলে? না, বন্ধু চাকরি পেয়েছে আমি খুশি হয়েছি, বন্ধু হিসাবে আমার খুশি হওয়া উচিত। কিন্তু আমার খারাপ লাগছে এই চাকরিটা আমার হলো না। তুই খামোখা মন খারাপ করছিস। চাকরি তো কত রয়েছে, একটা না একটা তো নিশ্চয়ই হবে। কিন্তু এটা নয় কেন, এই চাকরিটা হলো না কেন? আমাকে জানতে হবে, আমি জেনে আসি। ভাইয়া যাস রে ভাইয়া। বাবা ওকে যেতে দে, ওর যাওয়া উচিত। এ অন্যায়, অন্যায়ের প্রতিবাদ ওকে করতেই হবে। সেই শিক্ষায় আমি ওকে দিয়েছি। কি প্রতিবাদ করবে ভাইয়া? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। পড়িসনি? কে? আমার কি চাই? আমি এখন একটা ভীষণ জরুরি ব্যাপার নিয়ে ব্যস্ত আছি, তুমি পরে এসো। না, What do you mean? আপনি একটা অন্যায় কাজ করেছেন, আমি প্রতিবাদ জানাতে এসেছি। অন্যায় প্রতিবাদ, এ কিরকম কথাবার্তা? এ তো ভারী আপত্তিকর। আপনারা অন্যায় করবেন তাতে কোনো আপত্তি নেই, আর আমি প্রতিবাদ করলেই আপত্তি কেন? কি ভেবেছেন আপনারা? কি ভেবেছি মানে? আমি সেকেন্ড ডিভিশনে বিএ পাস করেছি। তাতে কি হয়েছে? মেট্রিক ইন্টারমিডিয়েট দু পরীক্ষাতে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। তাতে হয়েছে কি? আমার যোগ্যতা আছে। থাকতে পারে। আমার চেয়ে যার যোগ্যতা অনেক কম, চাকরিটা সে পায় কি করে? পায়। কেন পায়? কি করে পায়? তার কৈফিয়ত আমি তোমাকে দেবো। 100 বার। যদি না দেই জোর করবে। জোর করাটা যেখানে ন্যায়সঙ্গত সেখানে করবো বই কি? কেন নেই? পুলিশ ডাকো, পুলিশ! আমি থানায় গিয়ে পুলিশকে বলেছিলাম। একই করেছেন আপনারা। কাকে ধরে নিয়ে এসেছেন যে জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, একটা অসৎ চিন্তা পর্যন্ত করেনি? আমি ওকে শিখিয়েছি সততাই মহৎ গুণ। সে কথা কোনোদিন ভুলতে পারেনি আমার এই ছেলে। ওর কোনো দোষ নেই। কিন্তু এসব তো পুলিশের জানবার কথা নয়। তারা সেদিন আমাকে যে অবস্থায় পেয়েছিল, আইনের চোখে সম্ভবত তার অন্য কোনো মানে হয় না। আমি আরো বলেছিলাম আপনারা ওকে জেলে পুরবেন না। আমার সারা জীবনের সাধনাকে ব্যর্থ করে দেবেন না, এ আমি দেখতে পারবো না। তবু সাহস করে বলতে পারোনি তোমার সন্তানকে তুমি কত বড় মিথ্যে কথা শিখিয়েছ। যদি আমার কানে আজ তুমি সততার নামটা না পড়তে, তাহলে আমি চাকরি ঠিকই পেতাম, জেল খাটতে হতো না। আজ তুমি যে চোখেই দেখতে পাচ্ছ তোমার শিক্ষার পরিণাম। আজ তো আমি শাস্তি পাচ্ছি না, পাচ্ছে তোমার শিক্ষা, তোমার গাল ভরা বলি। সততাই মহৎ গুণ। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমি অসুস্থ। কিন্তু তাহলে তো চলবে না। দ্বিতীয় মামলার শিরোনাম ঘোষণা করছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই বৃদ্ধ ভদ্রলোক আমার বাবা। তিনি
লিখেছিলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই। কথাটা আমি বিশ্বাস করেছিলাম। কেন করবি না? বিশ্বাস করবার মতো কথা যে, তাই তো কি হয়? কই, আমি তো শেষ পর্যন্ত লেখাপড়া করিনি, কিন্তু গাড়িতে চড়েছি। আমার বড় ভাই লেখাপড়া করেছিল, কোনো দিন গাড়িতে চড়তে পারেনি। সোজা কথা, কোনো প্যাচগোছ নেই। তুই একটা অমানুষ। হয়তো তাই হয়ে যেতাম যদি না সময় মতো তোমার শিক্ষার নিগড় আমি ভাঙতে পারতাম। রাত 2টো বেজে গেল। কি যে করে এত রাত পর্যন্ত বাইরে বাইরে, আর পারি না। এক দিন রাত জেগে জেগে আর আমারও শরীরে আর ভালো লাগছে না। কি, কার জন্যে রাত যাচ্ছিস? লজ্জা করে না তো? যা, শুয়ে পড়। আর একটু দেখি বাবা, ওদিনে তো দেরি করে না ফিরতেও। যা শুরু করেছে তাতে ফিরলেই কি আর না ফিরলেই কি, আমার কিছু যায় আসে না। বাবা, রাত জেগে তুই যে সম্মান দেখাচ্ছিস, ও সেটা পাওয়ার যোগ্য নয়। ভাইয়া জেলে যাওয়ার পর থেকে তপুটা যেন কেমন হয়ে গেল বাবা। আমার ছেলে বাড়ি ফিরবে গভীর রাতে চোরের মতো চুপি চুপি, এ আমার কল্পনার বাইরে। রাতে পথ চলে কারা? রাত তো আসে ঘুমাবার জন্যে, কিন্তু এরা ঘুমোয় না কেন? অমন করে বলো না বাবা, তোমার কাছে তো শুনেছি বাবা মা মন খারাপ করলে সন্তানের অকল্যাণ হয়। যে ছেলে আদর্শ হারিয়েছে, কি মূল্য আছে তার? তখন একটা যন্ত্রণায় ভুগছে বাবা। আমি দেখেছি ও যখন একা থাকে সারাদিন বিড়বিড় করে, আপন মনে একা একা কি সব বলে। আমি অনেকবার কান পেতে শুনতে চেষ্টা করেছি, কিন্তু একবার বুঝতে পারিনি। আসলে ভাইয়ার জেলটাকেও সহজভাবে নিতে পারছে না। আর সহজভাবে কি নেওয়া যায় বাবা, তুমিই বলো। একটা আঘাতেই যারা আদর্শ বিচ্যুত হয়, তাদের আদর্শের ভিত্তি দুর্বল। আমি তো আজও ভেঙে পড়িনি। আমার মতো এক স্কুল মাস্টারের জীবনে প্রথম পুত্র সন্তানের এই পরিণতি যে কত বড় ক্ষতি, তা আমি ছাড়া আর কেউ বুঝবে না। কিন্তু কই, আমি তো প্রাণের সমস্ত শক্তিতে বলতে পারছি, সততাই মহৎ গুণ। বাবা, বাবা তুমি কি পারো না তপনকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে? পারো না বাবা? একমাত্র তুমিই পারো বাবা। তপনকে বাঁচাও, ওর যন্ত্রণা শেষ করো বাবা, ওকে মুক্তি দাও বাবা। রাত
পয়সা পড়েছে মাটিতে আর টাকা উঠছে হাওয়া। আদর্শকে পায়ে মারাতে পারলে হাতের মুঠোয় টাকা। তুই তো ব্রিলিয়ান্ট ছাত্র ছিস, আজকাল পড়াশোনা একদমই করছিস না। কোথায় থাকিস সারাদিন? এত অতিবাদী কোত্থেকে এলি? জাহান্নাম থেকে। জাহান্নাম পর্যন্ত পৌঁছতে আমার এখনো অনেক দেরি। আমার আগে অনেক রতি মহারথী লাইনে আছেন, তো তারা আগে পৌঁছবেন, তবে তো আমার ডাক পড়বে। কি কি ভেবেছিস তুই আমার এই চোখের সামনে অধঃপতনে যাবি আর আমি নীরবে বসে বসে তাই সহ্য করব? মানুষের একটা দায়িত্ব জ্ঞান থাকে। সামনে সামনে তোর বোনটার বিয়ে, তোর এরকম অধঃপতন দেখে কে তোর বোনকে বিয়ে করবে? ঠিকই করবে, যদি শোনে আবার ভাইয়ের অনেক টাকা। টাকা দেখেছ? অনেক টাকা, এমন টাকা আরো আসবে। এই টাকা তুই কোথায় পেয়েছিস? চুরি করেছিস না ডাকাতি? ওসবের জন্য আজকাল অন্যরকম টার্ম ব্যবহার করা হয়। চুরি তো সবে, শুধু বেডটা চেঞ্জ হলে ওইটা চুরিও থাকে না, অপরাধও থাকে না। এত নিচে নেমে যাচ্ছিস তুই? এই শিক্ষাই কি আমি তোকে দিয়েছি? বাবা, তোমার বড় ছেলে জেলে গেছে, বড় ভালো ছেলে ছিল, সবাই জানতো, কিন্তু জেল হলো কেন? লেখাপড়া করে গিয়ে গাড়ি ঘোড়া চড়েছে। ভাইয়া কি গাড়ি চড়েছিলে? কোন মডেলের গাড়ি? টুডার না ফান্ডার? হ্যাঁ, আমার বাড়িতে আমারই আশ্রয়ে আমারই শিক্ষায় গড়ে ওঠে। হ্যাঁ, বলতে চাই তোমার এই বাড়ির পরিবেশ মিথ্যা, এই আত্মা দুর্বল। লেখাপড়া করে গিয়ে গাড়ি ঘোড়া চড়েছে। গাড়ি চড়বে 3rd ডিভিশন পাওয়া ভাই আর বন্ধুরা, গাড়ি চড়বো আমরা। আমি স্বীকার করি আমার একটা এক্সপেরিমেন্ট ফেল করেছে, খোকন আঘাত পেয়েছে, কিন্তু আমি যে কোনো আয়াত রেজিস্ট করবো। বাস যাও তোমরা, নিরাপদ নির্ধার করলে ঢলে পড়োগে, স্বপ্ন দেখোগে। আমার এখন বড্ড ঘুম প্রয়োজন, পেয়েও। কেনে 14 নম্বর ফাইলটা নিয়ে আসো। আনছি স্যার। তাড়াতাড়ি করো। হে, কেনে কই হে? এই যে স্যার। দেখি বলুন। আমি ওর সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই বলবেন, নিয়ম অনুযায়ী বলবেন। আমাকে পার হয়ে তবে তো বলবেন। সে নিয়ম আমার ভাইয়ের জন্য, আমার জন্য অন্য নিয়ম। নিয়ম তো সবার জন্যই এক। তাই বুঝি? কি মুশকিল, আগে বলতে হয়তো। স্যার, এর হাতে নিয়ম ভাঙার রাইট আছে স্যার। এরকম রাইট? এই রাইট মানে হচ্ছে কি স্যার, অধিকার। আপনার ব্রিফকেসটা খোলস। মানে যা বলছি তাই করো। কিন্তু বাবা, এ কি তোমার পক্ষে উচিত হচ্ছে? আমার বড় ভাই আপনার কাছে চাকরি চাইতে এসেছিল, স্কুলমাস্টার খন্দকার সাহেবের ছেলে। ওই টাকার জন্যই চাকরি চেয়েছিল, আপনি সেটা দেননি। সেজন্য অবশ্য আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনি আপনার নিয়মে কাজ করেছেন, আমি আমার নিয়মে কাজ করছি। তুমি আমার বাল্যবন্ধু খন্দকারের ছেলে? আমার বড় ভাই
তাই ছিল। কিন্তু এত বড় একজন আদর্শবান মহাপ্রাণ মানুষের ছেলে হয়ে তুমি ওসব আমাকে শুনিয়ে কি লাভ বলুন? পারলে আমার বাবাকে গিয়ে শোনাবেন, এই বুড়ো বয়সে উনি অনেক খুশি হবে। তুমি বুঝতে পারছো না, তোমার বাবা শুনলে কষ্ট পাবেন। তুমি বরং আমার কাছে চেয়ে নিতে। চাইতে এসেছিল আমার বড় ভাইও, আপনার নিয়ম অনুযায়ী সে পায়নি। চাইতে এসেছি আমিও, আমার নিয়ম অনুযায়ী আমি পাবো। কিন্তু তোমার বাবা শুনলে দুঃখ পাবেন। সেই সুযোগ তো বহুবার নিয়েছেন, আজ আর সেই সুযোগ পাচ্ছেন না। ঠিক চেষ্টায় নিয়ে গেলাম। ওহে, এ কি হলো? আর্ট ফিল্ম স্যার, কোনো ধুম ধড়াক্কা নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, একেবারে সাইলেন্ট শট। ভাইয়ার বন্ধু কি বলে গেল? তাহলে কি তপুকে পুলিশেই ধরলো? এ কিভাবে সম্ভব? তপুকে পুলিশে ধরবে? ইস, বাবা এখনো আসছে না কেন? বাবা তো কোনোদিন ফিরতে তো দেরি করে না। খবরটা বাবাকে দিতেই হবে। বাবাকে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। বাবা, সব ঠিক করে এলাম, ওরা আজ আসছে, তবে একজ্যাক্ট সময় দিতে পারলাম না, তবে ওরা আসছে। আমি খবর পেয়ে গেছি বাবা, তোমার আগেই খবর পেয়ে গেছি। কেউ এসেছিল বুঝি? কে? আপনার আর সে আমার ভাইয়ার বন্ধু। বলে গেল সে আমাদের প্রতি তার কাছে দায়িত্ব আছে। ওরা আসছে, তহবিল তন্ন করে খুঁজতে আসছে। কোন না কোন ব্যাংক ডাকাতি, গাড়ি হাইজ্যাক অথবা খুন খারাপের সঙ্গে তপুকে জড়াতে আসছে বাবা। কি বলছিস তুই? ওরা তো আসছে মেয়ে দেখতে, তোকে দেখতে, পাকা কথা বলতে। আমার বিয়েটা বুঝি আর হয়েই যায়। মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, সেটাই নিয়ম। যেমন বছর টাকা ছিঁড়ে দিলে পুলিশ আসে, যেমন পুলিশ আসার খবর পেলে ভাইয়ার বন্ধুদের সে সাবধান করে দিয়ে যায়, তো- এরকমই নিয়ম না? তোকে আমি তিল তিল করে বড় করেছি এই দিনটার জন্যই। আচ্ছা পুলিশ আসছে বাবা। পুলিশ আমার বাড়িতে কেন? তপুকে ধরতে। বাবা তপু যেন বাড়িতে না আসে, তপু যেন অন্য কোথাও অন্য কোনো মেয়ে গা ঢাকা দেয়, তপু যেন আর গাড়ি চড়ে পালিয়ে যায়। আজকের দিনে তোকে এসব নোংরা কথা ভাবতে হবে না মা। ভাবতে হবে না নোংরা কথা। ভাবতে হবে সেই সব কথা বিবাহযোগ্যা মেয়েদের যা ভাবা উচিত, যা আমি তোকে বলেছি, বিশদ ভাবে বলেছি। তাই হবে বাবা। আমি শুধু সেই কথা ভাববো। বিবাহযোগ্য মেয়ের যা ভাবা উচিত, যা যা তুমি আমাকে বলেছ এবং বিশদ ভাবে বলেছ। বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে। আজ আজ বাড়িতে কোনো কেলেঙ্কারি হলে তোর বোনের সর্বনাশ হবে। ওরা ওরা আসছে মেয়ে দেখতে, মার পেটের বোন তোর। অন্তত অন্তত সেইটা ভেবে একটু দয়া কর। তুমি রাগ করছো কেন বাবা? আজ বাড়িতে আমার বোনের প্রদর্শনী, সেজন্যই তো আমি বিশেষ করে বাড়িতে এলাম। কেন এলি? কেন এলি? বাহ, একটা মেয়েকে এক নির্বাচন থেকে আরেক নির্বাচনে পাঠাচ্ছ, একটু সেলিব্রেট করবো না? তুমি বেশ দেখালে বাবা। এক ছেলেকে জেলে পাঠালে, আরেক ছেলেকে গাড়িতে চড়ালে, মেয়েটাকে সংসার করতে পাঠাচ্ছ, তারপর তারপর তুমি কি করবে? একলাই বাড়িতে সারাটা বাড়ি বুঝি উজালা করে রাখবে? তবু হতভাগা বুঝতে পারছিস না, পুলিশ তোকে খুঁজে বেড়াচ্ছে।
অংশটুকু আমার মনে নেই, শুধু শেষ অংশটুকু মনে আছে। গাড়ি ঘোড়া চড়ে সেই। তপু, তুই চলে যা, এখান থেকে চলে যা। কিন্তু আমি সুখ পাই না কেন বাবা? তুই আমাকে ঠকিয়েছিস, কষ্ট দিয়েছিস। তেমন করে আর কষ্ট দিতে পারলাম কই বাবা? তোমার তো আরো অনেক কষ্ট পাওয়া উচিত। তপু, তুই চলে যা, পুলিশ আসবার আগে এখান থেকে পালা। কত তাড়াবে বাবা, কত জনকে তাড়াবে? আমরা যে বেড়েই চলেছি। তপু, টাকা নেবে বাবা? টাকা বাবা, অনেক টাকা। টয়কার টা, কয়েকার কা, টাকা। এই যা, কি করছি আমি? স্কুল মাস্টার বাবাকে বানান শেখাচ্ছি। মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তপু, তুই চলে যা, পালা, পুলিশ আসবার আগে এখান থেকে পালা। আমি জানতাম আমি একদিন শেষ হয়ে যাব। একদিন শেষ হয়ে যাবার জন্যই এতদিন প্রস্তুতি নিতাম। একদিন শেষ হয়ে গেলাম। এই বৃদ্ধ ভদ্রলোক আমার বাবা, ইনি আমাকে হ্যান্ডস আপ করালেন। জানি না কি তৃপ্তি উনি পেয়েছিলেন, কিন্তু তৃপ্তি আমিও পেয়েছিলাম। অন্তত কিছুদিনের জন্য হলেও এই ভদ্রলোকের শেখানো একটা গাল ভরা ভুলে তারই চোখের সামনে মিথ্যা প্রমাণ করতে পেরেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত গাড়িটাকে টিকিয়ে রাখতে পারলি, চড়তে পারলি শেষ পর্যন্ত? গাড়ি চলার কথা কে শিখিয়েছিল বাবা? আমি তো বর্ণমালা শিখতে চেয়েছিলাম, কিন্তু শিখতে গিয়ে আমাদের লোভ কেন দেখানো হলো? আজ তো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার শিক্ষার পরিণাম। আমি তো শাস্তি পাচ্ছি না, পাচ্ছে তোমার শিক্ষা। তোমার গাল ভরা বলি, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সে। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমি অসুস্থ। আদালত আসামিকে বিশ্রাম গ্রহণের সুযোগ দিচ্ছে। সময়সীমা 10 মিনিট, তার বেশি নয়। তারপরেই শুরু হবে আমাদের শেষ ও তৃতীয় মামলা। সংসার সুখের হয় রমণীর ভূমি।
গালমন্দই করুক না কেন, সব হাসি মুখে বন্ধ করে দিতে হবে। তুমি বোধহয় জানো না বাবা, একটা মুখে যত রকম হাসি ফোটানো সম্ভব সব আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছি। আসলে মানুষের মুখটাই তৈরি হয়েছে হাসবার জন্য। হাতের তালুতে পিন্টুটিও পরীক্ষা করছি যে আমার অবস্থাটাও হাসি পাবে। আমার বিশ্বাস সবাই আমাকে যত কঠিন গান মন্দির করুক না কেন, ফোটানোর যন্ত্রণা থেকে তো নিশ্চয়ই বেশি কষ্টকর হবে না। গান যে করবে এরই বা নিশ্চয়তা কে দিতে পারে? দোকান থেকে কোনো জিনিস কিনতে হলে দোকানি তো ভালোরই গ্যারান্টি দেয়, খারাপের গ্যারান্টি দিলে কি ব্যবসা চলে? শাশুড়ির প্রসঙ্গে তুমি বিশেষ করে উল্লেখ করেছো। বাংলাদেশের শাশুড়িরা প্রধানত বধূবিদ্বেষী। তারা জানে তাদের ছেলেরা বিয়ে করা মাত্রই পরস্পর্শ কাতরতায় অসুস্থ হয়, নানা ছল ছুতে ঘুরে ফিরে স্ত্রীর সান্নিধ্য কামনা করে, আবার তবু ধরে সুযোগ পেলেই বালক হয়ে যায়। আর আশ্চর্যের কথা কি বাবা, বিবাহিত ছেলেরা মার মুখোমুখি পড়তেই মুহূর্তে মেরুদণ্ডটা খুইয়ে বসে, আর প্রাপ্ত বয়স্কটা হারিয়ে একেবারে বালক হয়ে যায়। আর সে বারো লোকের সরলতা নিয়ে স্ত্রীর নিন্দা উপভোগ করে। এ ব্যাপারে আমি শুরুতেই সতর্ক থাকবো। ভারতপক্ষে শাশুড়িকে স্বামীর মুখোমুখি পড়তেই দেবো না, আর যদিও বা পড়ে যায় তাহলে তাহলে প্রাপ্তবয়স্ক স্বামীকে বালক হওয়ার সুযোগ দেবো না। তুমি দেখো বাবা, তোমার প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আর কি কথা বাবা, আর আছে কিছু? আমি বড়ই খুশি হয়েছি মা। আমার আমার সব কথা তুই মনে রেখেছিস। তুই তুই সুখী হবি মা, আমি আমি হলফ করে বলতে পারি। আর শুধু একটা কথা, শেষ কথা। বলো বাবা, আমি কান পেতে আছি। তোকে যে মনে রাখতে হবে, তুমি আজ থেকে রমণী। রমণী? কেন? তোকে যে মনে রাখতে হবে সংসার সুখের হয় রমণীর গুণে। তুই 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 এতক্ষণ আমাকে যা যা বললি সেই সব কথার এক কথাই হচ্ছে এই, সংসার সুখের হয় রমণীর গুণে। এখনো কেন আসছে না? গেল কদিন ধরে কোনো খবরই নেই। স্যার, আমি বিয়ে করেছি স্যার। কাকে? একটা মেয়েকে স্যার। তুমি একটা মেয়েকে বিয়ে করলে? কেন স্যার, অন্যরকম করবার কথা ছিল নাকি স্যার? এই ছেলেরা তো স্যার মেয়েদেরকে বিয়ে করে স্যার। এডিয়েট! আমি সে কথা বলছি না, আমি নিজে বিয়ে করিনি, সেটা আমি জানি। তাহলে একটা মেয়েকে বিয়ে করলে কেন? কেন করলে? হুট করে আপনি বিয়ে করলেই হলো। খেলা খেলা পেয়েছে। আপনি খেপে যাচ্ছেন কেন স্যার? বিয়ে তো করেছি আমি, এই খেপার কথা তো আমারই।
খেপা দেখেছো কি? আমি আরো আরো খেতে যাব। তুমি তুমি একটা মেয়েকে বিয়ে করলে কেন? আপাতত একটা করেছি স্যার। আন্ডার সাচ এন্ড সাচ সার্কামস্ট্যান্সেস এই দুটো, তিনটে, চারটে পর্যন্ত করা যাবে স্যার। এর বেশি আর পারবো না স্যার, ধর্ম নষ্ট হয়ে যাবে স্যার। আপাতত যে তোমার চাকরিটাই নষ্ট হচ্ছে সে খেয়াল আছে? হ্যাঁ, চাকরি গেলে বউ খাবে কি? বউ? এখন থেকে বউয়ের চিন্তা? তাহলে তো চাকরি তোমার গেছেই। ওটা স্যার আমি কথার কথা বলেছি স্যার। এই বাংলা ভাষার অ্যাডভান্টেজ স্যার, এই কথাবার্তার গ্যাপে গ্যাপে মুখে এসে যায় আর কি স্যার। হ্যাঁ, বউয়ের চিন্তা আবার একটা চিন্তা নাকি স্যার? হ্যাঁ, বিয়ে যে করেছি সেই বেশি, আবার চিন্তা কি? হ্যাঁ, খাক না খাক, করুক না করুক, তাতে আমার কি? আমার কি? আমার কত কাজ, হ্যাঁ, এই কত নামি দামি লোকের সঙ্গে আমাকে চলাফেরা করতে হয়। হ্যাঁ, আমি স্যার আপনাকে আঁকড়ে থাকবো স্যার। ওটা ইমপ্রেসড হলাম। তাহলে তুমি তুমি কেন কেন বিয়ে করলে বলো? এই বুঝবো এখন আমার শালীর কি বন্দোবস্ত হবে? আমার শালীকে বিয়ে করবেটাকে করবেটাকে? আপনার শালী মানে ওই 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 একটু কালো, একটু খোড়া। ইস, আবার বিনয় করে একটু একটু বলছে। বলো আলকাত্রার মতো কালো, খোঁড়ার মতো খোঁড়া, তাতে হয়েছে কি? হয়েছেটাকে? তুমি আমার শালীকে বিয়ে করবে না তো করবেটাকে? করবেটাকে? একেবারে মুখের উপর বলে দিলেন স্যার। একটু রেখে ঢেকে বললে এই চোটটা একটু কম পেতাম। দেখো ভাই, তুমি যে অপদার্থ সে তো তুমি নিজেই জানতে। তা সত্ত্বেও আমার মতো একটা ধরিবাজ সমানে তোমাকে পাত্তা দিয়ে যাচ্ছে কেন? কথাটা তোমার আগেই বোঝা উচিত ছিল। বলো এখন আমার শালীর কি বন্দোবস্ত হবে? হবে হবে স্যার, একেবারে গলায় এসে যখন ঠেকেছে তখন নিজে না পারি কাউকে না কাউকে দিয়ে তো স্যার গেলাতেই হবে। তুমি এসে গেছো? সারাটা দিন অফিস করে মুখে একেবারে শুকিয়ে গেছে। বসো, আমি তোমার চা নিয়ে আসি। তাই নাকি? আমার মুখ শুকিয়ে গেছে? তাহলে তো আয়নায় দেখতে হয়। কেন, আমি বুঝি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তুমি দেখতে পাও? পাও? হ্যাঁ, দেখি। ও, কি যেন বললে? বসবো? হ্যাঁ, আমি তোমার চা নিয়ে আসি, তুমি বসো। চা নিয়ে আসবে? ধ্যাৎ তেরি! আমি আমি আমার নিজের জ্বালায় মরছি। আমার আমার চাকরিটা 50% ঝুলে আছে। সে কি কথা? শোনো, আজ বিকেলে আমার বস আসবে। আমি চাই তুমি আমার বসকে খুশি করবে। নিশ্চয়ই। বসের জিনিসটা এখনই গিয়ে ঠিক করতে হয়। আমি যাচ্ছি। কিন্তু তুমি চাটাও খেয়ে যাবে না? না, সারাটা দিন শুধু কাজ আর কাজ, এতটুকু সময় হয় না। ও, ভেবেছি ওর বসকে আমি খুশি করতে পারবো না। তেমন কোনো ঝিরি আমি নেই। এমন ভাবে কথা বলবো, না না, শুধু কথা রাখতে পারি না, এমন এমন সব খাবার রাখবো, আজকালকার বড় লোকেরা কি খাবার খায় এগুলো জানা আছে। যাই, এখন থেকে রান্না ব্যাপার হচ্ছে।
মানপত্র? নো নো নো, নো ফর্মালিটি প্লিজ। একেবারে ইনফর্মাল এটা। এতে কথা বলে সুখ পাওয়া যাবে। আপনি আমাকে তুমি করেই বলুন। রিয়েলি? আমি তো আমার মেয়ের মতো। না না, তুমি বোধহয় জানো না। তোমার স্বামীকে আমি কিছু কিছু পারপাসে বন্ধু বলে মনে করি। সে সুবাদে তুমিও আমার বন্ধু, আমি বান্ধবী। আপনি তো আমার বাবার বয়সী। আরে না, তুমি বোধহয় জানো না। কালিকের স্ত্রীদের আমি বরাবর বান্ধবী ভাবতেই অভ্যস্ত। তোমার বেলায় তো তার অন্যরকম হতে পারে না। তাছাড়া কালিক হিসাবে তোমার স্বামীকে আমি একটু বেশি পছন্দ করি। তাই বুঝি? তাহলে ও কেন বলছিল ও চাকরি 50% ঝুলে আছে? ঝুলে আছে না, ছিল। তোমাকে দেখার আগ মুহূর্ত পর্যন্ত ছিল, এখন আর নেই। আমার যে কর্মচারী তোমার মতো সুন্দরী স্ত্রী থাকতে পারে, তার চাকরি ঝুলবে কেন? ওটা অবশ্য তোমার যোগ্যতাই হতে পারে না। কোনটা? ওই যে বললেন কর্মচারী সুন্দরী স্ত্রী থাকাটা, চাকরি তো আর কর্মচারী স্ত্রী করছেন না। বস হিসাবে আপনি দেখবেন আপনার কর্মচারী কতখানি এফিশিয়েন্ট। কর্মচারী স্ত্রী সুন্দরী বা কুৎসিত তা নিশ্চয়ই নাই। কিন্তু তোমার বেলায় আমি যদি বলি, তোমার স্বামীর এফিসিয়েন্সির চেয়ে আমি তোমার সৌন্দর্যকেই বেশি কনসিডার করি, তাহলে? কিন্তু আপনি তো তা করতে পারেন না। স্ত্রী সৌন্দর্য স্বামীর ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো কেউ হস্তক্ষেপ করতে পারে না। তাহলে যে তোমার স্বামীর চাকরি থাকে না? তার যোগ্যতা থাকলে নিশ্চয়ই থাকে। যোগ্যতা? অপদার্থের আবার যোগ্যতা কি? গুড, এসব কথা বলে আমি আমার সন্ধ্যাটা মাটি করতে চাই না। এসো, লেটস এনজয়। এক্ষুনি খাবেন? আমো। আমি বলছিলাম কি উনি এখনই এসে পড়বেন, আসলে সবাই একসাথে খাওয়া। খাওয়া? ইউ মিন ডিনার? চল। আপনি জানেন না আমি নিজে হাতে সব রান্না করেছি। ছোটবেলায় মা মারা যান তো রান্না করা বড় একটা শিখতে পারিনি। এই এরোর কাছে যতটুকু পেরেছি আর কি। তবুও খুব একটা বেশি খারাপ হবে না। আপনি কি ধরনের খাবার পছন্দ করেন? এই, এবার তো ভারী জ্বালালো হে, সে তো কিছুই বোঝে না। প্লিজ আপনি রাগ করবেন না। যদি শুনে আপনি রেগেছেন তাহলে ভীষণ দুঃখ পাবেন। আপনারা কিনা চায় স্বামীর বাসকে খুশি করতে, ও আমাকে বিশেষভাবে বলেছে আপনাকে খুশি করতে। বলেছে বুঝি? বলে দেবেন না? তা কি করে খুশি করতে হবে সে কথাটা বলেনি? ও বলে দেবে তবে আমি জানবো। আমার নিজের বুদ্ধি নেই। বুদ্ধি আছে বলে তো মনে হয় না। আপনি জানেন না সেই ফ্রক পরা বয়স থেকে আমি একটা সংসারের হাল ধরেছিলাম। মা ছিলেন না তো, বাবা দু ভাই বোনে সংসারের মধ্যে আমি একাই সামলাতাম। মাঝে মাঝে ভুল হয়ে যেত। হবে না? আপনিই বা বলুন কত না বয়স তখন আমার। মাঝে মাঝে পান থেকে চুল খুসলে ওই তপুটাই বেশি চেঁচামেচি করতো। ও তপু বলে তপন, আমার ছোট ভাই। বাবাটা আদর দিয়ে মাথা খেয়েছিল। ভাইয়া কিন্তু আমাকে আদরই করতো। বাবা তো সোজা স্কুল থেকে এসে রান্নাঘরে ঢুকতেন আমাকে সাহায্য করার জন্য। আমার বাবা এক আশ্চর্য ভালো মানুষ। শুধু আমাদের ভাই বোনদের মুখ চেয়ে আর বিয়ে করেন। এই থামো তো। ছাড়ুন! আপনি আমার হাত ছাড়ছেন কেন? আপনি এখান থেকে বেরিয়ে যান বলছি। ভেবেছেন স্বামীকে চাকরি দিয়ে মাথা কিনে নিয়েছেন? আপনি ভালো করে চলে যান বলছি, আমার স্বামী এসে পড়লে। আমি তো তারই অপেক্ষায় আছি। তার মুখ থেকে শুনতে চায় চাকরি প্রয়োজন তার আছে কি নেই। না, নেই। আমি বলছি নেই। আপনি এখনো দাঁড়িয়ে রইলেন যে? আমি এবার শেষবারের মতো বলছি, আমি এবার চেঁচাবো কিন্তু। সত্যি চেঁচাবো। যান বলছি। এই কি হচ্ছে? এই লোকটা, এই বাজে লোকটা আমাকে অপমান করেছে। জানো, বলে তুমি অপদার্থ। তোমার নাকি কোনো যোগ্যতা নেই। তোমার efficiency হচ্ছে। শোনো, তুমি এরকম একটা বাজে লোকের চাকরি করে তোমার দরকার নেই গো। তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। এরকম একটা বাজে লোক তোমার স্ত্রীকে অপমান করেছে। তাতে কি হয়েছে? চাকরি হারানো চলবে না। জানো, আমার নিজের গাটের পয়সা খরচ করে এই মদের বোতলটি এনেছিলাম
ওই বাজে লোকটির জন্য। আমার আমার আশা ছিল তুমি এখান থেকে নিজ হাতে মদ ঢেলে দেবে, তাতে কিচ্ছু যাবে আসবে না, বরং আমার চাকরি পাকা হবে। আমি আমি মদ ঢেলে দেবো? স্ত্রীর চেয়ে চাকরি তোমার কাছে বড় হলো? আমি যাচ্ছি। তুমি নিজে থেকে না গেলে আমি তোমাকে যেতে বলতাম। তুমি একেবারেই অচল। বাবা বলেছে আমি সংসার করতে যাচ্ছি, আমার ঘুরিয়ে লেগে সংসার সুখের হবে। বাবার জায়গার গুণ দিয়ে সুখের বাহান দেখানো আমার হলো না, আমি তো সুখী করতে পারলাম। এখন বুঝেছি স্বামী হিসেবে আমার কাছে অন্য ধরনের কোনো তোমার পাওনা ছিল। তোমার এই পাওনা শোধ করতে পারলে হয়তো সুখের সংসার আমি করতে পারতাম। কি করি বলো? বাবা যদি গভীর ভাষাভাষী আমাকে কিছু দুষ্টু শিখাতেন তাহলে মোটামুটি মানিয়ে নিতে পারতাম। আমি কি করে জানবো বলো আমার সংসারের দোষগুলো স্বামীর সংসারে আবশ্যকীয় গুণ হয়ে বসে আছে? 22টা বছর বাবার সংসারে ছিলাম, বাবা তো কোনো দিন আমাকে বলেননি কিন্তু আমার মেয়ে কি সত্যি অচল ছিল? জীবনের সমস্ত সুখ থেকে, ভোগ থেকে, মিথ্যাচার থেকে আমি আমার সন্তানদের আড়াল করে রেখেছি। শুধু শুধু একটা আশা, ওরা ওরা মানুষ হবে, মানুষ হিসেবে স্বীকৃতি পাবে। কিন্তু ওরা তা পায়নি। আমার রানু অচল প্রমাণিত হয়ে গেল, অপমানিত হয়ে ফিরে এলো স্বামীর সংসার থেকে। আজ আজ মানুষ কি স্ত্রীর বিশ্বস্ততা চায় না? মানুষ কি আজ কাঁদবে না তার ভালোবাসার জন্য? শুধু কি কাঁদবে টাকার জন্যে, একটা নিরাপত্তার জন্যে? যদি তাই হয় তাহলে সত্যি আমি অপরাধী। আজ প্রমাণ হয়েছে আমি আমি অপরাধী। দয়া করে আপনারা আমাকে শাস্তি দিন, প্রমাণ করুন সত্য অচল হয়ে গেছে, জ্বলছে জ্বলছে শুধু মিথ্যার হুতাশা। আপনারা আমাকে শাস্তি দিন, দয়া করে আমাকে শাস্তি দিন। আমি অপরাধী, আমি অপরাধী, অপরাধী, অপরাধী। আসুন রাইডিং। এক বৃদ্ধ স্কুল মাস্টার নিজের অপরাধ স্বীকার করে বিচার চাইছে।
আসুন, এগিয়ে আসুন। শুভচর নির্বাসন নাটকের এখানেই সমাপ্তি। এতে যারা অভিনয় করলেন: বিচারক সাফিনা আমান, বড় ছেলে রিয়াজুল হুদা, ছোট ছেলে এজাজ খান, রানু আলিফ লায়লা, বন্ধু মোহাম্মদ সরকার, বস ইকবাল এমদাদ, কে রানী এবং বাবার ভূমিকায় অভিনয় করলেন সিরাজুল হক। নেপথ্য সঙ্গীতে শিমুল জামান, আলোক খাম্পাতে মিনা হায়দার, আব্দুল্লাহ মামুনের নাটক শুভচর নির্বাসনে নির্দেশনা এবং পরিচালনায় ছিলেন সিরাজুল হক।
এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার অনুষ্ঠান, সঙ্গীত, নৃত্য এবং নাট্য। ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং নিউবা বঙ্গীয় সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।